কলকাতার ইগনোর রিজিওনাল সেন্টার থেকে সমস্ত ছাত্রছাত্রীদের জানাচ্ছি দীপাবলির শুভেচ্ছা। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ট্রেড অ্যান্ড ট্রেড রুলস অ্যান্ড মেরিটাইম আজকে আলোচনা আমাদের বিষয় হচ্ছে মার্চেন্ট গিলস হ্যাঁ আরবানাইজেশন। এর আগের ক্লাসে আমরা দেখেছি যে নগরায়ণ বলতে কি বোঝানো হয়, বা নগরায়ণ সম্পর্কে আমাদের যে নগরায়ণের কটা স্টেজ ছিল, নগরায়ণের কি ইয়ে ছিল, সেটারই আজকে আলোচনা দেখতে পাচ্ছি। মার্চেন্ট গিলস অ্যান্ড আরবানাইজেশন ইন নর্থ ইন্ডিয়া এন্ড সাউথ ইন্ডিয়া। উত্তর এবং দক্ষিণ ভারতে নগরায়ণ এবং বাণিজ্য এবং নগরায়ণ এবং বাণিজ্য কিরকম ছিল। মোটামুটি ভাবে আমরা আগের ক্লাসে দেখেছি যে আদি মধ্যযুগ, যেটা আমাদের এই অধ্যায় যে মেইন বিষয়, যে আলোচনার বিষয় ছিল আগের অধ্যায়, সেখানে দেখেছি উত্তর এবং দক্ষিণ ভারতে যে নগরায়ণের প্রসেসটা চলছিল, সেটা হচ্ছে তোমার তৃতীয় নগরায়ণ। এর আগে আমরা নগরায়ণ দেখেছিলাম হরপ্পায়, প্রথম নগরায়ণ দেখেছিলাম, এবং দ্বিতীয় নগরায়ণ দেখেছিলাম আমরা ষষ্ঠ শতক, 6th সেঞ্চুরি বিসিতে বা খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে। এবং এই সময় আমরা দেখতে পাচ্ছি হচ্ছে যেটাকে বলা হয় তৃতীয় নগরায়ণ। তাহলে উত্তর এবং দক্ষিণ ভারতে যদি আমরা নগরায়ণ দেখি, তাহলে আমরা কি দেখতে পাবো? গুপ্ত যুগের যে শেষ দিক থেকে ভারতে একটা আর্থসামাজিক পরিবর্তনের ধারাটা কিন্তু খুব সক্রিয় ছিল। এই পরিবর্তনের মাধ্যম ছিল হচ্ছে সামন্ততন্ত্র। তাহলে গুপ্ত যুগের শেষ দিক থেকে ভারতে আর্থসামাজিক পরিবর্তনের ধারাটা কিন্তু খুবই সক্রিয় ছিল। এই পরিবর্তনের মাধ্যম ছিল হচ্ছে সামন্ততন্ত্র। সামন্ততন্ত্র নিয়ে এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছি। গুপ্ত যুগের আগে ভূমিদান প্রথা থেকে এর শুরু হয়েছিল। তাহলে গুপ্ত যুগে ভূমিদান প্রথা থেকে এর শুরু হয়েছিল, নবম এবং দশম শতকে তা পরিপূর্ণতা পেয়েছিল। সামন্ত ব্যবস্থার বৈশিষ্ট্য হলো গ্রামীণ স্বয়ংসম্পূর্ণ অর্থনীতির প্রতিষ্ঠা। তাহলে সামন্ত ব্যবস্থার বৈশিষ্ট্য হলো কি? গ্রামীণ স্বয়ংসম্পূর্ণ অর্থনীতির প্রতিষ্ঠা। সামন্ত ব্যবস্থার পরিণতি হলো বাণিজ্যের অবনতি এবং নগরের অবক্ষয়। তাহলে সামন্ত ব্যবস্থার পরিণতি হলো হচ্ছে বাণিজ্যের অবনতি এবং নগরের অবক্ষয়। বলা হয়েছে আদি মধ্যযুগের রাজাদের মুদ্রিত মুদ্রার সংখ্যা ছিল। তাহলে কি বলা হয়েছে? বলা হয়েছে যে আদি মধ্যযুগের রাজাদের মুদ্রিত মুদ্রার সংখ্যা খুবই কম এবং বাণিজ্যিক লেনদেনও কিন্তু আস্তে আস্তে কমে গিয়েছিল। সাহিত্যিক উপাদানের মধ্যে এই ধারণার কিন্তু সমর্থন খোঁজা হয়েছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? সাহিত্যিক উপাদানের মধ্যে কিন্তু এই ধারণার সমর্থন খোঁজা হয়েছে। গুপ্ত ও উত্তরগুপ্ত যুগে ভারতে নগরায়ণের অবক্ষয় হয়েছিল বলে কিছু তথ্য প্রমাণ পাওয়া গেছে। গুপ্ত এবং উত্তরগুপ্ত যুগে ভারতে নগরায়ণের অবক্ষয় হয়েছিল বলে কিছু তথ্য কিন্তু প্রমাণ পাওয়া গেছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? গুপ্ত এবং উত্তরগুপ্ত যুগে ভারতে নগরায়ণের অবক্ষয় হয়েছিল বলে কিছু তথ্য প্রমাণ পাওয়া গেছে। নগর হলে তার অবক্ষয় হবে উত্থান পতন। শহর গ্রামীণ যে কোনো শাসন ব্যবস্থায় কিন্তু উত্থান পতনের সঙ্গে নগরের উত্থান পতন সবই জড়িত থাকে। গ্রামীণ অর্থনীতিতে শুধু স্থানীয় পরিভোগের জন্য উৎপাদন হতো, বিনিময়ের জন্য কিন্তু উৎপাদন ছিল না। তাহলে কি হচ্ছে? গ্রামীণ অর্থনীতিতে শুধু স্থানীয় পরিভোগের জন্য উৎপাদন হতো, কিন্তু বিনিময়ের জন্য উৎপাদন ছিল না। এই তত্ত্বটি কিন্তু অনেকেই মানতে চান না। কারণ শুধু স্থানীয় পরিভোগের জন্য যে উৎপাদন হতো তা নয়, বিনিময়ের জন্য কিন্তু উৎপাদন ছিল না, এটা কখনোই নয়। কারণ গ্রামীণ অর্থনীতি যদি কোনো উৎপাদন হয়েও থাকে, সেটা নিশ্চয়ই কোনো দেশের বাণিজ্যে কিন্তু সেটা উৎপাদন হতো। অধ্যাপক বজলুল চট্টোপাধ্যায় উত্তর ভারতের কিছু অঞ্চল বিশ্লেষণ করে দেখিয়েছিলেন নগরায়ণ এবং বাণিজ্য কিন্তু ছিল। নগরায়ণ এবং বাণিজ্যের পরিচয় দেওয়ার জন্য অধ্যাপক চট্টোপাধ্যায় 3টে অঞ্চলকে বেছে নিয়েছিলেন: সিন্ধু এবং গঙ্গার মধ্যবর্তী অঞ্চল, গঙ্গা অববাহিকা এবং মালব অঞ্চল। তাহলে সিন্ধু এবং গঙ্গার মধ্যবর্তী অঞ্চল, গঙ্গা অববাহিকা এবং মালব অঞ্চল। তাহলে সিন্ধু এবং গঙ্গার মধ্যবর্তী অঞ্চল, গঙ্গা অববাহিকা এবং হচ্ছে মালব অঞ্চল। গঙ্গা উপত্যকা এবং মালবে
আদি ঐতিহাসিক পর্বে নগরের উদ্ভব হয়েছিল। গঙ্গা উপত্যকা এবং মালবে আদি ঐতিহাসিক পর্বে আহ নগরের উদ্ভব হয়েছিল। সিন্ধু গঙ্গার মধ্যবর্তী অঞ্চলে হরিয়ানার কর্নাল জেলার পুরুষকে নগর ছিল বলে কিন্তু জানা যায়। তাহলে মোটামুটি দেখতে পাচ্ছি পৃথক দুঃখকে এখানে উত্তর চব্বিশ সিন্ধু গঙ্গার মধ্যবর্তী অঞ্চলে হরিয়ানার কার্নাল জেলার যে পেহোয়া নগর ছিল বলে একটি জানা যায়। একটি লেখতে পৃথক পুরুষকে অধিষ্ঠান বলা হয়েছে। এখানে গবাদি পশু বিক্রি মেলা বসতো। এখনো কিন্তু রাজস্থানে যে একটা মেলা হয় পুষ্করে, সেটাও কিন্তু সেখানে ফুল বিক্রি হয়। অশ্বের বেচাকেনা হতো। অশ্ব ব্যবসায়ীরা তাদের সঙ্গে নেতার অধীনে অশ্ব নিয়ে কিন্তু হাজির হতো। বাইরে থেকে ব্যবসায়ীরা আসতো, নটি অঞ্চল থেকে বণিকদের আসারও কিন্তু আমরা প্রমাণ দেখতে পাই। তাহলে পুরো যে নগরের অবক্ষয় হয়েছিল তা কিন্তু নয়। এছাড়া নবম শতকে পেহোয়াতে একটি বাণিজ্য কেন্দ্র ছিল। এদেশের বণিকরা এমনকি ব্রাহ্মণরা কিন্তু তাতে যোগ দিয়েছিল। এখনকার অশ্ব ব্যবসায়ীরা শুধু স্থানীয় মন্দির কেনা, দূরের শহরগুলি যেমন ভোজপুর ও অন্যান্যদের কিন্তু অর্থ সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিল। এই জেলা থেকে রাজা ঠাকুর এবং গ্রামের লোকেরা কিন্তু ঘোড়া কিনতো। অনেক সময় এদের লোকেরা এসে ঘোড়া কিনে কিন্তু তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এই জেলাতে ভোজপুর এবং অন্যান্যদের অর্থ সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিল। এই জেলা থেকে রাজা ঠাকুর এবং গ্রামের লোকেরা ঘোড়া কিনতো। অনেক সময় এদের লোকেরা এসে কিন্তু ঘোড়া কিনে কিন্তু তারা নিয়ে যেত। পৃথকবধূ উত্তর পশ্চিমে ঘোড়ার বাণিজ্যে কিন্তু বিশিষ্ট একটা ভূমিকা নিয়েছিল। পৃথকবধূ হয়তো পুরো শহর হয়ে ওঠেনি, তবে এটা ছিল একটা নিগম। এর অবস্থান ছিল গ্রাম এবং উন্নত শহরের মধ্যবর্তী স্তরে। সেই যুগে অধিষ্ঠান বলতে বোঝাতো একটি শহর। গঙ্গার পশ্চিম তীরে বুড়াল শহরের কাছে অহরে তত্ত্বনন্দাপুর নামে একটি শহরের কথা কিন্তু জানা যায়। উচ্চ গাঙ্গেয় অববাহিকায় তত্ত্বানন্দপুর ছিল একটি পূর্ণ বিকশিত শহর। তাহলে গঙ্গার পশ্চিম তীরে কি দেখতে পেয়েছি? বুলাল শহরের কাছে আহারের তত্ত্বনন্দাপুর নামে একটি শহরের কথা কিন্তু আমরা জানা যায়। উচ্চ গাঙ্গেয় অববাহিকা তত্ত্বানন্দপুর ছিল একটি পূর্ণ বিকশিত শহর। এছাড়াও পৃথক উদ্যোগের মতো এটি গুর্জ প্রতিহার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। এটির নামের সঙ্গে রয়েছে পুরু শব্দ, যার অর্থ হলো নগর। তাছাড়া একে কিন্তু পত্তন বলে উল্লেখ করা হয়েছে। পত্তন কখনো গ্রাম, পল্লী বা অগ্রহার কিন্তু হয় না। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে তাছাড়া একে পত্তন বলে উল্লেখ করা হয়েছে। পত্তন কখনো গ্রাম, পল্লী বা অগ্রহার হয় না। এই শহরে যে পরিকল্পনার কথা জানা যায় তার থেকে বলা যায় যে এটি কিন্তু কোনো গ্রাম ছিল না। শহরের মধ্যে ছোট রাস্তা, বড় রাস্তা এবং হট্ট মাঠ ছিল। পূর্ব দিকে ছিল বাজার, দোকান এবং বাসগৃহ। তাহলে শহরের মধ্যে কি ছিল? ছোট রাস্তা, বড় রাস্তা এবং হট্ট মাঠ ছিল। পূর্ব দিকে ছিল বাজার, দোকান এবং বাসগৃহ। সম্ভবত শহরের অন্যান্য অঞ্চলে কিন্তু বাজার এবং নাগরিকদের বাসগৃহ ছিল। লেখমালা এই শহরে 6টি মন্দিরের কথা কিন্তু উল্লেখ করা হয়েছে। নথিপত্রে দু ধরনের গৃহের উল্লেখ পাওয়া যায়, দোকান এবং বাসগৃহ। এছাড়া আমরা দেখতে পাই অনেক দোকানের সঙ্গে কিন্তু গৃহও ছিল। গৃহগুলি ইট দিয়ে মজবুত করে তৈরি করা হয়েছিল। বহু জাতির মানুষ এই শহরে অট্টালিকা বানিয়ে কিন্তু বাস করত। প্রত্নতাত্ত্বিক উৎখননের ফলে তত্ত্বানন্দপুরের অস্তিত্ব সন্দেহভাবে প্রমাণিত হয়ে যায়। প্রত্নতাত্ত্বিক উৎখননের ফলে তত্ত্বানন্দপুরের অস্তিত্ব কিন্তু সন্দেহভাবে প্রমাণিত হয়েছে। এখানে উৎখনন চালিয়ে ইটের বাড়ি, কিছু যন্ত্রপাতি, তামা তৈজসপত্র, লোহার কাস্তে এবং আদি মধ্যযুগের 3 রকমের মুদ্রা পাওয়া গেছে। তাহলে কি এখানে উৎখনন চালিয়ে ইটের বাড়ি, কিছু যন্ত্রপাতি, তামা তৈজসপত্র, লোহার কাস্তে এবং আদি মধ্যযুগের 3 রকমের কিন্তু মুদ্রা পাওয়া গেছে। আদি মধ্যযুগে উত্তর ভারতের আরেকটি বড় শহর হলো ঝাঁসি জেলার ললিতপুরের কাছে সিয়াডিনি। তাহলে আদি মধ্যযুগে উত্তর ভারতের আরেকটি বড় শহর কি ছিল? ঝাঁসি জেলার ললিতপুরের কাছে সিয়াডিনি। গুর্জ প্রতিহার যুগে এর উদ্ভব হয়েছিল।
তার মানে মোটামুটি ভাবে দেখতে পাচ্ছি, যেটুকু আমাদের এই পর্যন্ত আলোচনা হচ্ছে সেটা দেখতে পাচ্ছি নগরায়ণ কিন্তু সম্পূর্ণ বা নতুন নতুন নগরে কিন্তু উদ্ভব যে একেবারে ছিল তা নয়, নগরায়ণ কিন্তু সম্পূর্ণভাবে নষ্ট হয়নি। আদি মধ্যযুগে উত্তর ভারতে আরেকটি বড় শহর হলো ঝাঁসি জেলার ললিতপুরের কাছে সিয়াডিনি। গুর্জর প্রতিহার যুগে কিন্তু এর উদ্ভব হয়েছিল 907 থেকে 968। তত্তানন্দপুরের মতো এটিও ছিল পত্তনের মধ্যে অনেকগুলি রাস্তা এবং বাজার ছিল। এখানকার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো বাণিজ্য বণিকদের জন্য পৃথক রাস্তা ছিল, বিভিন্ন জাতির মানুষ এখানে গৃহ নির্মাণ করে বসবাস করত। এই শহরটি তত্তানন্দপুরের চেয়ে আয়তনে অনেক বড় ছিল বলে উল্লেখ করা হয়। শহরের মধ্যে ছিল অনেকখানি হরিগুলি হট্ট, বণিক ও কারিগরদের বীথি। শহরের মধ্যে ছিল অনেকগুলি হট্ট, বণিক ও কারিগরদের বীথি। হট্টকে বাসগৃহ থেকে কিন্তু পৃথক করা হয়নি। একই অঞ্চলে হট্ট এবং বাসগৃহ কিন্তু ছিল। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে শহরের মধ্যে ছিল অনেকগুলি হট্ট, বণিক ও কারিগরদের বীথি। হট্টকে কিন্তু বাসগৃহ থেকে কখনোই পৃথক করা হয়নি। একই অঞ্চলে হট্ট এবং বাসক ছিল। হট্টের মধ্যে মন্দির বা ব্রাহ্মণের বাসগৃহ ছিল। অহরের মতো মন্দির হলো নগর পরিকল্পনার অঙ্গ। সব তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে অহরের মতো মন্দির হলো নগর পরিকল্পনার অঙ্গ। সব সিয়াডিনি প্রধানত ছিল বাণিজ্য কেন্দ্র, কারণ এখানে শুধু হট্ট ছিল না, ছিল শুল্ক আদায়েরও চৌকি। এখানে টাকশালের কথা জানা যায়, এখানে কিছু রাজনৈতিক ও প্রশাসনিক কাজকর্ম হতো। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে একটি টাকশালের কথা জানা যায়, এখানে কিছু রাজনৈতিক এবং প্রশাসনিক কাজকর্ম কিন্তু হতো। নবম শতকে মধ্যপ্রদেশের গোয়ালিয়া, যেটা আগের নাম ছিল গোপগিরি, এই গোপগিরি ছিল কিন্তু একটা দুর্গ শহর। গুর্জর প্রতিহার রাজাদের একজন প্রতিনিধি এই দুর্গ শহরে কিন্তু, তাহলে গুর্জর প্রতিহার রাজাদের একজন প্রতিনিধি কিন্তু এই দুর্গ শহরের শাসক ছিলেন। শহরে ছিলেন কোট্টপাল এবং বলাধিকর্তা। বলাধিকর্তা হলেন সামরিক অফিসার। এই শহরের মধ্যে পাহাড়ি এবং সমতল ভূমি দুই কিন্তু ছিল। তাহলে শহরে ছিলেন কোট্টপাল এবং বলাধিকর্তা। বলাধিকর্তা হলেন সামরিক অফিসার। এই শহরের মধ্যে সমতল ভূমি কিন্তু দুই ছিল। গোপাগিরি সেই যুগে ছিল একটি বাণিজ্য কেন্দ্র, শ্রেষ্ঠী এবং স্বার্থবাহরা কিন্তু, গোপাগিরি সেই যুগে ছিল একটি বাণিজ্য কেন্দ্র, শ্রেষ্ঠী এবং স্বার্থবাহরা এখানে কিন্তু বাস করত। স্থানীয় সভায় বণিকদের এরা প্রতিনিধিত্ব করত। শহরের মধ্যে হট্টিকা ছিল তৈলিকদের বাসস্থান। তাহলে সন্দেহ করার কারণ নেই যে এটি ছিল একটা শিল্প উৎপাদন এবং বাণিজ্য কেন্দ্র। এই চারটি শহরের আকৃতি এবং গঠন কি এক ছিল তা বলা যাবে না, কারণ পৃথক পুরোপুরি শহর হয়ে ওঠেনি। এটি ছিল প্রধানত একটি মেলা কেন্দ্র, বলা যায় আধা শহর। তত্তানন্দপুর ও সিয়াডিনি কিন্তু অবশ্যই পরিণত নগর ছিল। এদের গড়নে কিছু পার্থক্য অবশ্যই ছিল। উত্তর সবার উল্লেখ আছে, দণ্ডপশিক ও ধূতকের কথাও আছে, কিন্তু স্পষ্টভাবে বলা হয়নি কিভাবে শহর দুটি শাসন ব্যবস্থা পরিচালিত হতো। সিয়াডিনিতে গুর্জর প্রতিহারদের 4 জন শাসকের নাম পাওয়া যায়। পঞ্চগড় সম্ভবত শাসন পরিষদ হিসাবে কাজ করত। সিয়াডিনিতে গুর্জর প্রতিহারদের 4 জন শাসকের নাম পাওয়া যায়। পঞ্চগড় সম্ভবত শাসন পরিষদ হিসাবে কাজ করত। দলিলপত্রে করণিক এবং কৌপটিকের উল্লেখ আছে। সিয়াডিনি প্রতিহার রাজাদের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক কেন্দ্র ছিল। গোপগিরি ছিল একটি সামরিক ঘাঁটি। এর সামরিক গুরুত্ব রাজনৈতিক গুরুত্বের চেয়ে কিন্তু বেশি ছিল। এখানকার শাসন ছিল সামরিক ধাঁচের কারণ এবং কোট্টপাল ও বলাধিকর্তা ছিলেন প্রধান শাসক। গোপগিরির অধীনে ছিল পার্শ্ববর্তী কয়েকটি গ্রাম। সমসাময়িক তথ্যগুলি বিশ্লেষণ করে বলা যায় তত্তানন্দপুর, সিয়াডিনি এবং গোপগিরি কিন্তু তাহলে পৃথকগুরু তত্তানন্দপুর, গোপগিরি এবং সিয়াডিনি পরিকল্পিত নগর কিন্তু এরা ছিল না। বিপণী মন্দির ও বাসগৃহগুলি নির্মাণের কোনো পরিকল্পনার ছাপ কিন্তু পাওয়া যায়নি। তাহলে বিপণী মন্দির ও বাসগৃহগুলি নির্মাণে কিন্তু কোনো পরিকল্পনার আমরা ছাপ পাইনি। শহরতলিতে জাতি মহল্লা ছিল না। দক্ষিণ ভারতের নগরায়নের ক্ষেত্রেও কিন্তু তা পাওয়া যায় না। তাহলে কি শহরগুলিতে জাতি মহল্লা ছিল না। দক্ষিণ ভারতের নগরায়নের ক্ষেত্রে কিন্তু তা
পাওয়া যায় না। তত্ত্বানন্দপুরে ব্রাহ্মণদের গৃহের পাশে বণিকের গৃহ ছিল। সিয়াডিনিতে একই অবস্থা লক্ষ্য করা যায়। গোগরিতে দুটি হট্ট ছিল যেখানে বাসগৃহ নির্মিত হয়েছিল। তাহলে তত্ত্বানন্দপুরে ব্রাহ্মণের গৃহের পাশে কিন্তু বণিকদের গৃহ ছিল। সিয়াডিনিতে কিন্তু একই অবস্থা লক্ষ্য করা যায়। গোগরিতে দুটি হট্ট ছিল যেখানে কিন্তু বাসগৃহ নির্মিত হয়েছিল। সিয়াডিনিতে দু ধরনের বিপণী ছিল, প্রথাগত বংশানুক্রমিক এবং নতুন বণিকদের স্থাপিত বিপণী। একটা হচ্ছে প্রথাগত, একটা হচ্ছে বংশানুক্রমিক, আর একটা হচ্ছে নতুন বণিকদের স্থাপিত বিপণী, সেটা হচ্ছে স্বোপার্জিত। শহর হিসাবে প্রতিষ্ঠার আগে এইসব অঞ্চলে কিন্তু বাণিজ্যিক কাজকর্ম ছিল। তাহলে শহর হিসাবে, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, শহর হিসাবে প্রতিষ্ঠার আগে এইসব অঞ্চলে কিন্তু লক্ষ্য করা যায়। হাট এবং দোকানের সঙ্গে বাসগৃহ গড়ে, তাহলে হট্ট এবং দোকানের সঙ্গে বাসগৃহ গড়ে উঠলে শহরে কিন্তু সূচনা হয়েছিল। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, হাট এবং দোকানের সঙ্গে বাসগৃহ গড়ে উঠলে শহরে কিন্তু সূচনা হয়েছিল। এই শহরগুলি বাণিজ্য কেন্দ্র হিসাবে দূরপাল্লার বাণিজ্যের সঙ্গে যুক্ত ছিল। তাহলে এই শহরগুলি বাণিজ্য কেন্দ্র হিসাবে দূরপাল্লার বাণিজ্যের সঙ্গে যুক্ত ছিল। তাহলে এই শহরগুলি আমরা কি দেখতে পাচ্ছি, বাণিজ্য কেন্দ্র হিসাবে দূরপাল্লার বাণিজ্যের সঙ্গে যুক্ত ছিল। তত্ত্বানন্দপুরে রাজস্থানে বরাকর, মথুরা, গন্ধ বণিক ও অপরাপুরা বণিকরা বাস করত। বরকট বণিকরা সম্পত্তি বেচা কেনার সঙ্গে কিন্তু যুক্ত হয়েছিল। সিয়াডিনিতে মণ্ডপিকা ছিল, মণ্ডপিকার সঙ্গে শহরে বাইরে বণিকরা যুক্ত ছিল। তাহলে সিয়াডিনিতে মণ্ডপিকা ছিল, মণ্ডপিকার সঙ্গে শহরে বাইরে বণিকরা যুক্ত ছিল। গোপগিরিতে ছিল স্বার্থবাহরা, যারা দূরপাল্লার বাণিজ্যের সঙ্গে কিন্তু যুক্ত হতো। উত্তর ভারতে অনেকগুলি বাণিজ্য পথ কিন্তু ছিল, তাদের পণ্য নিয়ে বাণিজ্য পথ ধরে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে অন্য। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে উত্তর ভারতে অনেকগুলি কিন্তু বাণিজ্য পথ ছিল। বণিকরা তাদের পণ্য নিয়ে বাণিজ্য পথ ধরে এক অঞ্চল থেকে কিন্তু তারা আরেক অঞ্চলে তারা যাতায়াত, তারা অন্য অঞ্চলে পাড়ি দিত। আদি মধ্যযুগের শাসকরা নানা কারণে তারা কিন্তু শহর গড়ে তুলেছিলেন। শাসকদের স্থাপিত শহরের সঙ্গে তত্ত্বানন্দপুরা, সিয়াডিনি এবং গোগিরি পার্থক্য কিন্তু ছিল। এদের কিন্তু গড়নেও পার্থক্য ছিল। সিয়াডিনি ছিল রাজনৈতিক কেন্দ্র, প্রতিহারদের সিয়াডিনি কি ছিল, সিয়াডিনি ছিল হচ্ছে রাজনৈতিক কেন্দ্র, প্রতিহারদের সামন্ত রাজারা এখানে শাসন করতেন। শাসকরা বদলি হতেন। সিয়াডিনিতে 60 বছরে 4 জন শাসকের নাম পাওয়া গেছে। তাহলে সিয়াডিনি ছিল রাজনৈতিক কেন্দ্র, প্রতিহারদের সামন্ত রাজারা কিন্তু এখানে শাসন করতেন। শাসকরা বদলি হতেন। সিয়াডিনিতে 60 বছরে 4 জন শাসকের নাম পাওয়া গেছে। মহোদয়ের একজন শাসক রিমাক্কা নাগে একটি শহর ব্রাহ্মণকে দান করেন। তাহলে মোটামুটি ভাবে দেখছি যে এখানে বিভিন্ন রকমের শহর কিন্তু সেই সময় ছিল। সামন্ত শাসিত হলেও সিয়াডিনি বাণিজ্যের কিন্তু কোনো রকম ক্ষতি হয়নি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে সামন্ত শাসিত হলেও সিয়াডিনি বাণিজ্যে কিন্তু কোনো রকম ক্ষতি হয়নি। শহরগুলিতে বহু বণিক এবং কারিগররা কিন্তু বাস করত। বিভিন্ন শহরে বিভিন্ন জাতির কিন্তু প্রাধান্য ছিল। তত্ত্বানন্দপুরে চতুর্বৈদ্য ব্রাহ্মণরা ছাড়াও ছিল বহু বণিক জাতির লোক, গন্ধ বণিক, সুবর্ণ বণিক, ক্ষত্রিয় বণিক, মহাজনদের কথাও কিন্তু। তাহলে তত্ত্বানন্দপুরে কারা ছিল, চতুর্বৈদ্য ব্রাহ্মণরা ছাড়াও ছিল বহু বণিক জাতির লোক, গন্ধ বণিক, সুবর্ণ বণিক, ক্ষত্রিয় বণিক, মহাজনদের কথাও কিন্তু উল্লেখিত হয়েছে। সুবর্ণ বণিক মহাজনরা ছিল সবচেয়ে প্রভাবশালী গোষ্ঠী। গোপগিরিতে তাহলে সুবর্ণ বণিক মহাজনরা ছিল সবচেয়ে প্রভাবশালী গোষ্ঠী। গোপগিরিতে ছিল শ্রেষ্ঠী, স্বার্থবাহ, তৈলিক, মাহাত্মক ও মালিকা মহা। বণিক ও মহাজনরা ছাড়া সিয়াডিনিদের রাজপুরুষ, ব্রাহ্মণ ও চন্দ্ররা ছিল। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, বণিক ও মহাজনরা ছাড়াও সিয়াডিনিদের কারা কারা ছিল, রাজপুরুষ, ব্রাহ্মণ এবং চন্দ্রাল্লা ছিল। ডিমক বণিক, কুম্ভকার, তাম্বলি, তৈলিক, শিলকুট, লোহাবল প্রভৃতি কিন্তু উল্লেখ আছে। এখানে নিমক বণিকরা ছিল সবচেয়ে প্রভাব। বণিক
বণিক ও কারিগররা গিল্ডের মাধ্যমে নিজেদেরকে কিন্তু সংগঠিত করেছিল। গোপগিরিতে লেখতে এদের শ্রেণী কিন্তু বলা হয়েছে। গিল্ডের একজন, তাহলে গোপগিরি লেখতে এদের শ্রেণী বলা হয়েছে। গিল্ডের একজন প্রধান ছিলেন মহত্তম, তৈলিক, মোহর এবং তাম্বুলিক। তাহলে গিল্ডের একজন প্রধান ছিলেন হচ্ছেন মহত্তম, তৈলিক, মোহর এবং তাম্বুলিকদের গিল্ড ছিল। জাতিকেন্দ্রিক গিল্ডও ছিল পেশাদারী গিল্ডের পাশাপাশি। পণ্ডিতদের অনুমান গিল্ডের বেশিরভাগই ছিল পরিবার কেন্দ্রিক জাতি বা পেশা। তাহলে পণ্ডিতদের অনুমান কি ছিল? গিল্ডের বেশিরভাগ ছিল পরিবার কেন্দ্রিক জাতি বা পেশা কেন্দ্রিক নয়। গিল্ডের সংগঠনের বৈচিত্র্যকে কিন্তু অস্বীকার কোনোভাবেই আমরা করতে পারি না। গিল্ড অঞ্চল এবং জাতির সীমাকে অতিক্রম করে পেশাকে আশ্রয় করেছিল। তাহলে বাণিজ্য করতে গেলে কিন্তু আমাদের গিল্ডের কথা প্রথমেই মনে আসে। তাহলে জাতিকেন্দ্রিক গিল্ড, এখানে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে বণিক কারিগর ছাড়াও বিভিন্ন শহরে বিভিন্ন জাতির প্রাধান্য ছিল। এছাড়াও ছিল হচ্ছে শ্রেষ্ঠী, স্বার্থবহ এবং অন্যান্য গোষ্ঠীও ছিল। এদের একজন প্রধান কে ছিলেন? মহত্তম। তৈলিক, মোহর এবং তাম্বুলিকদের গিল্ড ছিল। জাতিকেন্দ্রিক গিল্ডও ছিল পেশাদারী গিল্ডের পাশাপাশি। পণ্ডিতদের অনুমান গিল্ডের বেশিরভাগ ছিল পরিবার কেন্দ্রিক জাতি বা পেশা কেন্দ্রিক নয়। গিল্ডের সংগঠনের বৈচিত্র্যকে কখনোই অস্বীকার করা যায় না। গিল্ড অঞ্চল এবং জাতির সীমাকে অতিক্রম করে, তাহলে গিল্ড কি করেছিল? গিল্ড অঞ্চল এবং জাতির সীমাকে অতিক্রম করে পেশাকে আশ্রয় করেছিল। নগরে বণিক, কারিগর এবং রাজপুরুষদের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছিল। বণিকরা, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? নগরের বণিক, কারিগর এবং রাজপুরুষদের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছিল। বণিকরা ধর্মীয় প্রতিষ্ঠানে দান করতেন, শাসককে কর দিতেন। সিয়াডিনিতে স্থানীয় শাসক মণ্ডপিকা থেকে কর আদায় করতেন। তিনিও কর আদায়ের জন্য পঞ্চকুল নিয়োগ করেছিলেন। শ্রেষ্ঠী, তাহলে সিয়াডিনিতে স্থানীয় শাসক মণ্ডপিকা থেকে কর আদায় করতেন। তিনি কর আদায়ের জন্য পঞ্চকুল নিয়োগ করতেন। শ্রেষ্ঠী এবং স্বার্থবহরা পঞ্চকুলের মধ্যে কিন্তু স্থান পেতেন। মন্দিরগুলি বণিকদের দানে গড়ে উঠত। তত্ত্বানন্দপুরে 6টি দেব মন্দিরের অন্তত 2টি ছিল জাতি দেবতা, সুবর্ণ বণিকদের, কনক দেবী, গন্ধ বণিকদের গন্ধালে। তত্ত্বানন্দপুরে 6টি দেব মন্দিরের অন্তত 2টি ছিল জাতি দেবতা, সুবর্ণ বণিক, জাতি দেবতা সুবর্ণ বণিকদের, কনক দেবী, গন্ধ বণিকদের হচ্ছে। তাহলে যে 6টি দেব মন্দিরের অন্তত 2টি ছিল তো জাতি দেবতা, যেমন সুবর্ণ বণিকদের কনক দেবী এবং গন্ধ বণিকদের গন্ধশ্রী দেবী। সিয়াডনিতে মন্দিরগুলি নির্মাণ করেছিলেন বণিকরা। মন্দিরগুলি ছিল শহরের প্রধান কেন্দ্র। মন্দিরের নিজস্ব কিছু কিন্তু ভূ-সম্পত্তি ছিল। পৃথুদুর্গের ভ্রাম্যমাণ বণিকরা অভিমত দিত যে সিয়াডনিতে বণিকরা মন্দিরের জন্য দৈনিক কিছু অর্থ, তাহলে সিয়াডনিতে বণিকরা মন্দিরের জন্য দৈনিক কিছু অর্থ কিন্তু দান করত। মন্দিরগুলি কোনো শিল্প পণ্যের উৎপাদনে অর্থ বিনিয়োগ করে লাভ পেত। তাহলে সিয়াডনিতে বণিকরা মন্দিরের জন্য দৈনিক কিছু অর্থ দান করত। মন্দিরগুলি কোনো শিল্প পণ্যের উৎপাদনে অর্থ বিনিয়োগ করে কিন্তু তারা লভ্যাংশ পেত। সিয়াডনিতে বণিক এবং উৎপাদকের কাছে অর্থ জমা রেখে মন্দিরগুলি কিন্তু অর্থ সংগ্রহ করত। সিয়াডনিতে বণিক এবং উৎপাদকের কাছে অর্থ জমা রেখে মন্দিরগুলি কিন্তু অর্থ সংগ্রহ করত। তত্ত্বানন্দপুরে কিন্তু এই ধরনের ব্যবস্থা ছিল। তাহলে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে শহরে সব জায়গাতে কিন্তু কিরকম তার স্ট্রাকচার ছিল ইত্যাদি। বিভিন্ন বণিক গোষ্ঠীর লোক মন্দিরের জমি কিনে বা লিজ নিয়ে গৃহ নির্মাণ করেছিলেন। সিয়াডনিতে মন্দিরের অধীনে অনেক গৃহ এবং বিপণী ছিল। বাণিজ্যে, তাহলে বিভিন্ন বণিক গোষ্ঠীর লোক মন্দিরের জমি কিনে বা লিজ নিয়ে গৃহ নির্মাণ করেছিলেন। সিয়াডনিতে মন্দিরের অধীনে অনেক গৃহ এবং বিপণী ছিল। বাণিজ্যের ক্ষেত্রে রীতিনীতি একই ধরনেরই ছিল। পৃথকদূর, তত্ত্বানন্দপুর, সিয়াডনি এবং গোপগিরি ছিল নগর এবং বাণিজ্য কেন্দ্র। আদি পর্বের নগরায়নের সঙ্গে আদি মধ্যযুগের নগরায়নের একটি তুলনামূলক আলোচনা করা যেতেই পারে। তুলনার দুটি দিক হলো শহরের গড়ন, সামাজিক গঠন, বাণিজ্যের ধরন এবং পণ্য উৎপাদন। আরো একটি প্রাসঙ্গিক সমস্যা হলো আদি পর্বের নগরায়ন এবং আরেকটি প্রাসঙ্গিক যে সমস্যা হলো আদি পর্বের নগরায়ন ও মুদ্রা নির্ভর অর্থনীতি গুপ্ত উত্তর যুগে স্বাভাবিক অর্থনীতিতে রূপান্তরিত হয়েছিল।
তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে আহ আদি পর্বে নগরায়ন এবং মুদ্রা নির্ভর অর্থনীতি গুপ্ত উত্তর যুগে আধুনিক স্বাভাবিক অর্থনীতিতে রূপান্তরিত হলো কিভাবে। এর একটা সম্ভাব্য সম্ভাব্য যে উত্তরটা আমরা খুঁজে পাই সেটা হচ্ছে গুপ্ত যুগে রোমান বাণিজ্যের অবনতি, মুদ্রা সরবরাহের ঘাটতি। গুপ্ত যুগে রোমান বাণিজ্যের ঘাটতি হলেও তাহলে আমি কি দেখতে গুপ্ত যুগে রোমান বাণিজ্যের ঘাটতি হলো দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক। গুপ্ত যুগে রোমান বাণিজ্যের ঘাটতি হলো দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্থাপিত হয়েছিল। গুপ্ত উত্তর যুগে ভারতের আন্তর্জাতিক বাণিজ্য কিন্তু কমে গিয়েছিল, কিন্তু দূরপাল্লার বাণিজ্য কমেনি। তাজিক এবং তুরস্কদের সঙ্গে বাণিজ্য কিন্তু বেড়েছিল। আরবরা সিন্ধু দেশে শাসন স্থাপন করেছিল, পশ্চিম উপকূলে আক্রমণ চালিয়েছিল। বৈদেশিক বাণিজ্যে অবনতি হলে অভ্যন্তরীণ বাণিজ্য কিন্তু সজীব ছিল। শস্য উৎপাদন ছিল, গঙ্গা অববাহিকায় চাষবাস বেড়েছিল, উৎপাদন বেড়েছিল, নতুন শাসক গোষ্ঠী উদ্বৃত্ত আহরণে কিন্তু ব্যবস্থা করেছিল। তাহলে পণ্য অববাহিকায় আমরা দেখতে পাচ্ছি চাষবাস বেড়েছিল, উৎপাদন বেড়েছিল, নতুন শাসক গোষ্ঠী উদ্বৃত্ত আহরণে কিন্তু ব্যবস্থা করেছিল। বাণিজ্যিক পণ্য উৎপাদনের ব্যবস্থাও কিন্তু চালু হয়েছিল। যদি তর্কের খাতিরে ধরে নেওয়া হয় যে বৈদেশিক বাণিজ্য কমেছিল, তাতে প্রমাণিত হয় না যে অভ্যন্তরীণ বাণিজ্য ও পণ্য উৎপাদন ব্যাহত হয়েছিল। যদি তর্কের খাতিরে আমরা ধরেও নিই যে বৈদেশিক বাণিজ্য কমেছিল, তাতে কিন্তু প্রমাণিত হয় না যে অভ্যন্তরীণ বাণিজ্য ও পণ্য উৎপাদন ব্যাহত হয়েছিল। নগরায়নের ক্ষেত্রেও কিন্তু তা সর্বাংশে সত্য। নগরায়নের জন্য দুটি জিনিসের বিশেষ করে প্রয়োজন হয়, একটা হলো বাণিজ্য, আরেকটা হলো, তাহলে নগরায়নের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে দুটো জিনিসের বিশেষ করে প্রয়োজন, একটা হলো বাণিজ্য, আরেকটা হচ্ছে শাসক গোষ্ঠী। আদি মধ্যযুগে ভারতে এই দুই সামাজিক শক্তি সক্রিয় ছিল বলে পণ্ডিতরা কিন্তু অনুমান করেছে। ইতিহাসের আদি পর্ব নগরায়নের ক্ষেত্রে বৈদেশিক বাণিজ্যে কিন্তু বিশেষ, তাহলে ইতিহাসের আদি পর্ব নগরায়নের ক্ষেত্রে বৈদেশিক বাণিজ্যে কিন্তু বিশেষ ভূমিকা ছিল না। আদি মধ্যযুগে বৈদেশিক বাণিজ্যের অবনতি কিন্তু নগরায়নের ক্ষতি করেনি। বলা হয় অগ্রহার ব্যবস্থায় সম্প্রসারণ হলে নগরের অবক্ষয় কিন্তু দেখা দিয়েছিল। তাহলে কি বলা হয়, যে বলা হয় যে অগ্রহার ব্যবস্থায় সম্প্রসারণ হলেও নগরের অবক্ষয় কিন্তু দেখা দিয়েছিল। অগ্রহার ব্যবস্থার উদ্ভব ও সম্প্রসারণের অনেক পরেও কিন্তু নগরায়ন প্রক্রিয়া সচল ছিল। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে অগ্রহার ব্যবস্থার উদ্ভব এবং নগরায়ন, তাহলে দেখা যাচ্ছে যে অগ্রহার ব্যবস্থার উদ্ভব এবং সম্প্রসারণের অনেক পরেও নগরায়ন প্রক্রিয়া কিন্তু সচল ছিল। দক্ষিণ পূর্ব বঙ্গে অগ্রহার সম্প্রসারিত হলেও বাণিজ্য নগরায়নে কিন্তু ক্ষতি হয়নি। তাহলে দক্ষিণ পূর্ব বঙ্গে অগ্রহার সম্প্রসারিত হলেও বাণিজ্য এবং কিন্তু নগরায়নে কোনো ক্ষতি হয়নি। মরিসন জানিয়েছেন যে বাংলার এই অঞ্চলে কিন্তু শহর, হ্যাঁ, তাহলে মরিসন জানিয়েছেন যে বাংলার এই অঞ্চলে শহর ছিল, মুদ্রা ছিল, উদ্বৃত্ত উৎপাদন ছিল, বাণিজ্য কেন্দ্রও ছিল। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি যে বাংলার এই অঞ্চলে শহর ছিল, মুদ্রা ছিল, উদ্বৃত্ত উৎপাদন ছিল, বাণিজ্য কেন্দ্র ছিল ইত্যাদি। অধ্যাপক বজলুল্লাহ চট্টোপাধ্যায় মনে করেন যে অগ্রহার গ্রহীতারা অনেকে নগরে বাস করতে শুরু করেছিলেন। মোগল অভিজাতদের মতে তারা নগরায়ন ও বাণিজ্যকে কিন্তু উৎসাহ দেন। গ্রামাঞ্চলে তারা পণ্য উৎপাদন ভিত্তিক মুদ্রা নির্ভর কিন্তু অর্থনীতি, তাহলে গ্রামাঞ্চলে তারা কি করেছিলেন। অধ্যাপক বজলুল্লাহ চট্টোপাধ্যায় মনে করেন অগ্রহার গ্রহীতারা অনেকে নগরে বাস করতে শুরু করেন। মোগল অভিজাতদের মতে তারা নগরায়ন ও বাণিজ্যকে উৎসাহ দেন। গ্রামাঞ্চলে তারা পণ্য উৎপাদন ভিত্তিক মুদ্রা নির্ভর অর্থনীতির সম্প্রসারণ ঘটিয়েছিলেন। তাহলে এটা গেল মোটামুটি ভাবে আমাদের উত্তর ভারতে যে আমরা নগরায়ন এবং বাণিজ্য। এবার আমরা দেখব দক্ষিণ ভারতে সেটার কি বিশেষত্ব ছিল। অগ্রহার অর্থনীতির পটভূমিকা উত্তর ভারতে দুটো বাজার ক্ষেত্রে উদ্ভবের কথা জানা যায়। দেবপালের নালন্দা লেখতে দেবপাল ভট্টদের উল্লেখ আছে ইত্যাদি। এছাড়াও যেটা আমরা অগ্রহার অর্থনীতির পটভূমিকা উত্তর ভারতে দুটি বাজার কেন্দ্রের উদ্ভবের কথা জানা যায়। যেমন দেবপালের নালন্দা লেখতে দেবপাল দেবভট্টের উল্লেখ আছে। রাজস্থানের যোধপুরের
ওদিকে একটি বাজার স্থাপন করেছিলেন ইত্যাদি। গুপ্ত এবং গুপ্ত উত্তর যুগে শহরের অবক্ষয়ের কথা উৎখননের ফলে প্রকাশিত হয়েছে, সমর্থিত হয়েছে। হিউয়েন সাং সপ্তম শতকের গোড়ার দিকে নগরের অবক্ষয়ের কথা উল্লেখ করেছিলেন। কোসাম্বি, শ্রাবন্তী, কপিলাবস্তু ইত্যাদি অনেক নগরই কিন্তু অবক্ষয়ের মুখে পড়েছিল। এই সমস্ত অঞ্চলে শুধু শহর নয়, গ্রামের অবক্ষয়ও দেখা দিয়েছিল। সাধারণত বিভিন্ন ঐতিহাসিকেরা সিটি এবং টাউনের মধ্যে কিন্তু পার্থক্য দেখিয়েছিলেন। হিউয়েন সাং গঙ্গা অববাহিকার অনেকগুলি শহরের অবক্ষয়ের কথা বলেছেন। এই অঞ্চলের মধ্যে দিয়ে অনেকগুলি বাণিজ্য পথ কিন্তু গিয়েছিল। এই পথগুলি গয়া, পাটলিপুত্র, বৈশালী, কুশীনগর, তরাই অঞ্চল, শ্রাবন্তী এবং কৌশাম্বীকে যুক্ত করেছিল। এই বাণিজ্য পথগুলি কিন্তু আমরা বিবরণ সেই অর্থে পাওয়া যায় না। সম্ভবত এগুলো নষ্ট হলে এগুলির উপর নির্ভরশীল শহরগুলিও কিন্তু সংকটের মধ্যে পড়েছিল। আদি মধ্যযুগে আকরে এইসব বাণিজ্য পথের উল্লেখ পাওয়া যায় না ঠিকই, বাণিজ্য পথগুলি কেন নষ্ট হলো তারও বিবরণ আমরা পাই না। রাজনৈতিক সংগঠন, বাণিজ্য এবং নগরের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে সমাজবিজ্ঞানীরা কিন্তু জানিয়েছেন। অনেকে এমন কথা বলেছেন যে নগরায়ন ও বাণিজ্যের ক্ষেত্রে সবচেয়ে বড় উৎস হলো রাজশক্তি। শাসক স্থিতিশীল অবস্থা গড়ে তোলে, বাণিজ্যের সম্প্রসার এবং নগরায়ন ঘটে। নগরায়ন অবক্ষয় এই রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তারা কি শাসক স্থিতিশীল অবস্থা গড়ে তোলেন, বাণিজ্যের প্রসার এবং নগরায়ন ঘটে। নগরায়নের অবক্ষয় এই রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে কিন্তু দেখা যেতে পারে। বুদ্ধের সময়কার মহাযান পদগুলি শুধু আঞ্চলিক সংগঠন ছিল না, রাজনৈতিক সংগঠনও কিন্তু ছিল। উত্তর গুপ্ত যুগে সিন্ধু, গঙ্গা এবং গাঙ্গে অববাহিকা বড় ধরনের রাজ্য ছিল না। এই অঞ্চলে হিউয়েন সাং এবং হর্ষের সময় কনৌজ ও থানেশ্বর বড় শহর ছিল। এগুলি বাণিজ্য এবং শাসন কেন্দ্র ছিল। রাজস্থান, কাশ্মীর এবং বাংলার শাসকরা যে নতুন নগরের প্রতিষ্ঠা করেছিলেন, সমকালীন সাহিত্য এবং লেখমালায় তার কিন্তু রাজস্থান এবং কাশ্মীর বাংলার শাসকেরা যে নতুন নগরের প্রতিষ্ঠা করেছিলেন, সমকালীন সাহিত্য এবং লেখমালায় কিন্তু তার বিবরণ ছড়িয়ে আছে। গুর্জর প্রতিহারদের শাসনকালে তত্ত্বানন্দাপুর, সিয়াডনি এবং গোপগিরি স্থাপিত হয়। তবে কোন শাসক এগুলি স্থাপন করেছিলেন তা কিন্তু জানা যায় না। সাম্রাজ্য বা রাজ্য গড়ে উঠলে শহর ও বাণিজ্য গড়ে ওঠে, একথা কিন্তু কখনোই বলা যায় না। পূর্ব উপকূলে চালুক্যদের রাজ্য ছিল, সেখানে পুরনো শহরগুলি নানা উত্থান পতন সত্ত্বেও কিন্তু টিকে ছিল। তাহলে পূর্ব উপকূলে চালুক্যদের রাজ্য ছিল, সেখানে পুরনো শহরগুলি নানা উত্থান পতন সত্ত্বেও কিন্তু টিকে ছিল। রাজা ছিল বলে শহরগুলি টিকে ছিল না, শহর টিকে থাকার আসল কারণ হলো বাণিজ্য পথের উপরে এগুলি অবস্থিত ছিল। দ্বিতীয় প্রধান কারণ হলো শিল্প উৎপাদন ক্ষেত্র। বারাণসী হলো এই ধরনের শহরে টিকে থাকার নিদর্শন। গঙ্গার তীরে অবস্থিত হওয়ায় বাণিজ্যের সুবিধা ছিল। তাছাড়া বারাণসী ছিল সূক্ষ্ম বস্ত্র এবং হাতির দাঁতের তাহলে গঙ্গার তীরে অবস্থিত হওয়ায় বাণিজ্যের সুবিধা ছিল। তাছাড়া বারাণসী ছিল সূক্ষ্ম বস্ত্র এবং হাতির দাঁতে শৌখিন দ্রব্য উৎপাদনে একটা বড় কেন্দ্র। বস্ত্রের উৎপাদন কেন্দ্র হিসাবে বারাণসীর সুনাম আদি মধ্যযুগ পর্যন্ত টিকে ছিল। বস্ত্রের উৎপাদন কেন্দ্র হিসাবে বারাণসীর সুনাম আদি মধ্যযুগ পর্যন্ত টিকে ছিল। বিভিন্ন অঞ্চলে এই ধরনের শিল্প উৎপাদন কিন্তু কেন্দ্র ছিল। আদি ঐতিহাসিক পর্বের যে গিল্ডগুলি জানা যায়, তার মধ্যে অন্তত 7টি স্বর্ণকার, পাথর মিস্ত্রি, পিতল কাঁসার কারিগর, তৈরি মালিক, কুম্ভকারক, কারাভান বণিক তত্ত্বানন্দপুর, সিয়াডেনি এবং গোপগিরিতে ছিল। আদি মধ্যযুগে নগরায়ন ও শিল্প উৎপাদনে যে বড় রকমের অবক্ষয় ঘটেছিল তা কিন্তু বলা যায় না। অভ্যন্তরীণ বাণিজ্য চলেছিল, বহু শহর ও বাণিজ্য কেন্দ্র স্বাভাবিক কাজকর্ম ছিল, মুদ্রার মাধ্যমে কিন্তু লেনদেন ছিল। তাহলে শুধুমাত্র সামন্ততন্ত্র দিয়ে এ যুগের আর্থসামাজিক পরিবর্তন ব্যাখ্যা করা যায় না। দক্ষিণ ভারতে আমরা কিরকম, দক্ষিণ ভারতের চোল শাসন ব্যবস্থায় যে রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠেছিল, তাতে অর্থনৈতিক এবং সামাজিক পরিবর্তনে কিন্তু সূচনা হয়েছিল। চোল রাজারা ব্রাহ্মণ মন্দিরে ও অন্যান্যদের কিন্তু ভূমিদান করেছিলেন। গবাদি ও পতিত উভয়
সভার নেতৃত্বে জলসেচের ব্যাপক সম্প্রসারণ ঘটেছিল। তাহলে চোল আমলে কি হয়েছিল, রাষ্ট্রীয় উদ্যোগে এবং গ্রাম সভার নেতৃত্বে জলসেচের ব্যাপক সম্প্রসারণ ঘটেছিল। গ্রামাঞ্চলে জমির মালিকরা হলেন ব্রাহ্মণ এবং বেলাররা। কৃষক ও তাহলে তাহলে গ্রামাঞ্চলে জমির মালিকেরা হলেন ব্রাহ্মণ এবং বেলাররা। কৃষক ও রায়তদের উপরে এদের নিয়ন্ত্রণ ছিল। জমির উপরে এদের নিয়ন্ত্রণ এত বেশি ছিল যে এরা প্রয়োজন বোধ করলে কৃষকদের জমি থেকে উৎখাত করতে পারত। ভূমি ব্যবস্থা একেবারেই নিম্নদেশে ছিল। কারিগর এবং কৃষি শ্রমিকরা তারপরে ব্রহ্মদেহ দক্ষিণ ভারতের সমাজ ব্যবস্থায় কিন্তু কায়েম করেছিল। অগ্রহার ব্যবস্থার পতন হলে গ্রামীণ সমাজে কিছু পরিবর্তন ঘটে যায়। নতুন মালিক এবং কৃষকদের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছিল। অগ্রহার মালিকরা ছিল রাজসভার অনুগ্রহভাজন ব্যক্তি, কৃষি ব্যবস্থা ও প্রযুক্তির সঙ্গে সুপরিচিত। সেই তুলনায় কৃষকরা ছিল অজ্ঞ এবং অনগ্রসর। ব্রহ্মদেও জমি শর্তাবলী কিছু পরিবর্তন হয়নি। পল্লব আমল থেকে কিন্তু তা প্রায় অপরিবর্তিত অবস্থায় ছিল। তাহলে সেই তুলনায় কৃষকরা কি ছিল, অজ্ঞ এবং অনগ্রসর। ব্রহ্মদেও জমির শর্তাবলী কিছু পরিবর্তন হয়নি। পল্লব আমল থেকে তা প্রায় অপরিবর্তিত অবস্থায় ছিল। সৌন্দর্য অনিরুদ্ধ একজন ব্রহ্মাদিরাজ নামে একজন ব্রাহ্মণকে জমিদান করেছিলেন। আদি মধ্যযুগে ভারতে কিন্তু কৃষক অভ্যুত্থান, তাহলে দেখতে পাচ্ছি যে দানপত্রে বলা হতো যে জমির রাজস্ব, বিচারের আয় ও শুল্ক থেকে আয় সমস্ত দানগ্রহীতাকে দান করা হলো। আরো বলা হয়েছিল দানগ্রহীতা ইচ্ছা মতো জমি ব্যবহার করতে পারবেন। চোল রাজারা বড় বড় বাঁধ দিয়ে নির্মাণ করে কৃষিক্ষেত্রে জলসেচের ব্যবস্থা করে দেন। গ্রাম সভা নিজেদের গ্রামে জলসেচের ব্যবস্থা গড়ে তুলেছিল। অগ্রহার জমিতে বেকার শ্রম নিয়ে জলসেচ ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল। নিম্নবর্গের মানুষ বা ভূমিহীন কৃষি শ্রমিক বেকার শ্রম যোগাতো। অনেকে ছিল চুক্তিবদ্ধ শ্রমিক। জমির সঙ্গে চুক্তিবদ্ধ শ্রমিকরা হস্তান্তরিত। চোলদের শাসনের শেষ পর্বে জমির উপরে ব্যক্তিগত মালিকানার সম্প্রসারণ ঘটেছিল। জমির উপরে গ্রামে যৌথ মালিকানা সংকুচিত হয়েছিল। আদি মধ্যযুগে ভারতবর্ষে কৃষক অভ্যুত্থান বা কৃষক বিদ্রোহের ঘটনা কিন্তু বিরল নয়। যখন অঢেল জমি পাওয়া যেত, কৃষকরা কিন্তু এক স্থান থেকে তারা অন্য স্থানে চলে যেত। জমির উপরে ব্যক্তিগত মালিকানা স্থাপিত হলে কৃষক অত্যাচারিত হয়ে বিদ্রোহ করত। চোল শাসনের সবচেয়ে উজ্জ্বল বৈশিষ্ট্য হলো স্বায়ত্ত শাসন। গ্রামের কৃষকদের সবার নাম অগ্রহার নামে, গ্রামের কৃষকদের সবার নাম হচ্ছে অগ্রহার নামে, সংস্থার নাম হচ্ছে সভা। এই সমস্ত প্রতিষ্ঠানে সবাই কিন্তু রাজকীয় কর্মচারীরা উপস্থিত থাকতো। তবে প্রশাসনিক ব্যাপারে হস্তক্ষেপ করতো না। পর্যবেক্ষক উপদেষ্টা হিসাবেই কিন্তু তারা তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, তাহলে প্রশাসনিক ব্যাপারে তারা হস্তক্ষেপ করতো না, পর্যবেক্ষক ও উপদেষ্টা হিসাবেই তারা কাজ করত। গ্রামের উন্নয়নের ধারা অব্যাহত ছিল। রাজনৈতিক পরিবর্তন গ্রামীণ জীবনে, তাহলে গ্রামের উন্নয়নের ধারা অব্যাহত ছিল। রাজনৈতিক পরিবর্তন গ্রামীণ জীবনে কিন্তু কোন রকম সমস্যার সৃষ্টি করতো না। গ্রামীণ জীবন ছিল অনেকখানি স্বনির্ভর এবং স্বয়ং শাসিত। বড় বড় গ্রামগুলি কতগুলি মহল্লায় ভাগ করে পৃথক পৃথক সভা গঠন করা হতো। সাধারণত একই পেশার লোকেরা ছুতো, কুম্ভকার, কর্মকার ইত্যাদি কিন্তু পৃথক মহল্লা ছিল। এই মহল্লার সভাগুলি সম্পন্ন প্রধান বেলালদের সঙ্গে পরামর্শ করে পণ্য উৎপাদন করত। মহল্লার সভা জলসেচ, ভূমিতে অধিকার ইত্যাদি বিষয় নিয়ে কিন্তু তারা আলোচনা করত। কয়েকটি গ্রাম নিয়ে একটি নাড়ু গঠন করা হতো। নাড়ুর মধ্যে ছিল ব্রহ্মদেহ মন্দির ও বাণিজ্য প্রতিষ্ঠান, নগরম, পণ্য বিনিময়ের বাজারও ছিল। সম্পূর্ণ কৃষক বেলালরা কৃষিজ পণ্যের বাণিজ্য তদারকি করত। সমগ্র অঞ্চলে কিন্তু তাদের অবাধ একটা যাতায়াত ছিল। তাই আমরা দেখতে পাচ্ছি যে কয়েকটি গ্রাম নিয়ে একটি নাড়ু গঠন করা হতো। নাড়ুর মধ্যে ছিল ব্রহ্মদেহ মন্দির ও বাণিজ্য প্রতিষ্ঠান, নগরম, পণ্য বিনিময়ের বাজার। সম্পূর্ণ কৃষকরা তারা কি করতো, বেলালরা তারা কৃষিজ পণ্যের বাণিজ্য তদারকি করত। সমগ্র অঞ্চলে তাদের কিন্তু অবাধ যাতায়াত ছিল। নাড়ু অবশ্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ছিল না। কেন্দ্রীয় সরকার কিন্তু এর শাসন পরিচালনা করত। কয়েকটি নাড়ু নিয়ে একটি বলনাড়ু গঠন করা হতো। বলনাড়ুর উপরে ছিল মণ্ডলম, তার উপরে একটি বলনাড়ুতে একটি বলনাড়ুতে বেশ কয়েকটি ব্রহ্মদেয় গ্রাম থাকতো যেখানে ব্রাহ্মণরা বাস করত।
দক্ষিণে তাম্রপর্ণী উপত্যকার ব্রাহ্মণদের উপনিবেশ ছিল ব্রহ্মদেও অঞ্চলেও, যেখানে আবাদি জমি ছিল, মালিক এবং কৃষকরা আলোচনা করে সম্পর্ক ঠিক করে নিত। অবশ্যই দানগ্রহীতারা এতে বেশি সুযোগ সুবিধা পেত। মোটামুটি ভাবে দেখা যায় যে দক্ষিণ ভারতে গ্রামীণ অর্থনীতি ব্রহ্মদেব এবং মন্দিরে কিন্তু বিশেষ গুরুত্ব ছিল। সরকার এদের পৃষ্ঠপোষকতা করত, সরকার অগ্রহার ও মন্দির উৎপাদনের উপরে কিন্তু নিয়ন্ত্রণ স্থাপন করেছিল। মন্দির ঘিরে আমরা দেখতে পাই মেলা এবং উৎসব অনুষ্ঠিত হতো, এসব থেকে মন্দিরের আয় হতো। কৃষি, জলসেচ ব্যবস্থা এবং বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে মন্দির কিন্তু ছিল অবিচ্ছেদ্য অঙ্গ। তাহলে মন্দিরকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখতে পাই অর্থনীতির বিকাশ হতো। গ্রামের সভাগুলি সর্বত্র যে একরকম ছিল বা একই কাজ করতো তা কিন্তু না, উড়ে সদস্য হতো গ্রামের সকলে। আর অগ্রহার সভাও ঠিক একইভাবে গঠিত হতো, বিভিন্ন কাজ যেমন জলসেচ, উদ্যান সংরক্ষণ ইত্যাদি কিন্তু তারা কাজ করত। হুম, তো আজকের আলোচনা আমরা এখানে সমাপ্ত করছি।